বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। কৈলাসহরে 59 কোটি বৃক্ষ উদ্যানের শিলান্যাস হয় আজ। শিলান্যাস করেন রাজ্যের বনমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী, ছিলেন বিধায়িকা টুনুরানী মালাকার সহ অন্যান্যরা। আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 59 কোটি বৃক্ষ উদ্যানের শিলান্যাস করেছেন রাজ্যের বনমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী। জারুলতলিতে মোট 6.85 হেক্টর জমিতে গড়ে উঠেছে এই উদ্যান। এখানে 100 প্রজাতির চারা গাছ রোপণ করা হয়েছে। ভবিষ্যতে এই উদ্যান গড়ে উঠবে একটি পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট হিসেবে, এমনটাই প্রত্যাশা করেন রাজ্যের বনমন্ত্রী শ্রী চৌধুরী। মহোদয় যেটা বলেছেন যে আমাদের নতুন প্রজন্ম, নিউ জেনারেশন, তারা যাতে জানে, তারা যাতে শিখতে পারে, বলতে পারে, শুধু তার জন্য না, যে জীবনের অস্তিত্ব রক্ষা করতে গেলে পরে এই বৈচিত্র্য রক্ষা করতে হবে। আমাদের যে প্রকৃতি, তার আমরা নানাভাবে তার সুযোগ গ্রহণ করব, কিন্তু তার সংরক্ষণে যদি আমাদের সেরকমভাবে যদি আমাদের সেই উদ্যোগ না হয়, আমরা সেভাবে সচেতন না করতে পারি, আমাদের সেরকম প্রচেষ্টা না থাকে, তাহলে একটা সময়তে আমাদের উদাসীনতায় শুধু এই প্রজাতিসমূহ হারিয়ে যাবে না, এটা সার্বিকভাবে একটা ডিজাস্টার, একটা বিপর্যয় নামিয়ে আসবে। চণ্ডীপুর ব্লকের জারুলতলিতে নির্মিতভাবে ব্লক হেডকোয়ার্টার, ফলের বাগান ও জেলা কারাগারের অধুরে সবুজ উঁচু নিচু বনানীতে যাত্রা শুরু করলো এই বৃক্ষ উদ্যানের ফলক উন্মোচন করেন বনমন্ত্রী। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুই বিধায়ক টুনুরানী মালাকার এবং সমীরণ মালাকার, জেলা পরিষদের সভাধিপতি হাসিরানী ভট্টাচার্য সহ সভাধিপতি লক্ষণ কর, জেলা শাসক অভিষেক চন্দ্র প্রমুখ। সভাপতিত্ব করেন গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। শুরুতে যে কাজগুলো হবে তার আগেই এখানে বৃক্ষ উদ্যান হয়েছে, এটা এখানে আলোচনা করেছেন আমাদের মন্ত্রী মহোদয়, যে এটা শুধু পর্যটন বা দেখার জন্য নয়, এবং এটা সত্যি আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্ম একদিকে এই বিভিন্ন যেখানে যে গাছগুলো আমরা দেখলাম, প্রায় 100 ধরনের গাছ এখানে বৃক্ষ লাগানো হবে, সেটাকে চেনা জানা এবং আমাদের ভারসাম্যকে রক্ষা করার জন্য আজকে বিশেষ যে আমাদের প্রয়োজনীয়তা, এটাও একটা দিক। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। ঠাকুরমুড়া আমলকি ডেপার জল ঘিরে বুঝগিরি খোঁজ নিয়ে এসে আক্রান্ত হলেন ত্রিপুরা বিজ্ঞান ও যুক্তিবাদী ঐক্য প্রসার মঞ্চের সদস্যরা। পরে মহকুমা শাসক ও এসডিপিও নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোনামুড়া ঠাকুরমুড়া চৌমুনির আমলকি ডেপার জলকে ঘিরে কুসংস্কারের খোঁজ নিতে এসে স্থানীয় ও বহিরাগতদের দ্বারা আক্রান্ত হলেন ত্রিপুরা বিজ্ঞান ও যুক্তিবাদী ঐক্য প্রসার মঞ্চের সদস্যরা। ঘটনা আজ দুপুর 2টা নাগাদ। গত মাসখানেক ধরে এলাকার জাহিদ হোসেন নামে এক যুবক আমলকি ডেপার জল বিভিন্ন লোককে দিচ্ছে। সে নাকি স্বপ্নে দেখেছে এই জল পান করলে বিভিন্ন রোগ ঠিক হয়ে যাবে। সেই মতো গত কিছুদিন ধরে কয়েক হাজার লোক সমাগম হয় এই স্থানে। শিশু থেকে বৃদ্ধ অনেকে পান করছে এই অপরিশ্রুত জল। এই জল পান করে অসুস্থ হয়ে পড়েছে অনেকে। অবশেষে কিছু সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ায় গতকাল সোনামুড়া মহকুমা প্রশাসন ও নগর পঞ্চায়েতের উদ্যোগে সাংবাদিকদের সামনে জাহিদ ঘোষণা দেয় সে আর এই অপরিশ্রুত জল কাউকে পান করতে দেবে না এবং কেউ যাতে তাকে আর বিরক্ত না করে। কিন্তু আজ সকাল থেকে রাজ্যের বিভিন্ন স্থান থেকে লোক এসে ভিড় করতে থাকে এই স্থানটিতে। পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করলেও মানুষ তা মানতে নারাজ। এরই মধ্যে যুক্তিবাদী মঞ্চের সদস্যরা এখানে এসে এই কুসংস্কার সম্পর্কে বোঝাতে গেলে তাদের হেনস্থা করে এলাকার ও বহিরাগত কিছু লোক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহকুমা শাসক শঙ্কর চক্রবর্তী, এসডিপিও তাপস দেব, সোনামুড়া থানার ওসি নারায়ণ সাহা সহ পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে কিছু লোক এখনো এই বুজরুকি বিশ্বাস করে নিজের হাতে এই অপরিশ্রুত জল পান করছে। স্বপ্ন তো আকাশ থেকে মানুষের নামে স্বপ্নে পাইছে। সেটা ভুল করছে, ভুল হয়েছে কথা সে করছে।
টিভিতে দেখেন, টিভিতে দেখাই বা সমস্যা আপনারা প্রদীপ মাল তো অনেক প্রদীপ দেন আজকে ভিতরে এই যে সব সবাই এটা জানে কে কইছে? হে কইছে? এই তো দিতে আছে কইতে আছে এই তো এই লিখে একটা পাইব। হে দিতে আছে কইতে আছে। আর যে মানুষটা হসপিটালে পড়ে মরবো তখন কে লাইভে লইব? রুগী নাই তার আপনি জানেন এটা? আপনি জানেন নি এটা? নূর ইসলামের বলা জ্বর হইয়া রইছে। না না না, আপনি জানেন নি কোন না? আপনি যদি জানেন আপনি সাক্ষী দিবেন। নূর ইসলামের ছেলে আমরা তর্ক করি না এখানে। না তর্ক না, নূর ইসলামের ছেলে নূর ইসলাম আইতে জিজ্ঞাসা করছে। আচ্ছা ঠিক আছে, শুনেন, আমি এই এলাকার সমস্ত পানীয় জল বন্ধ করে দিই, এটা খাইয়া সবাই ব্যস্ত। এই এলাকার সমস্ত পানীয় জল বন্ধ করে দেয়। আমরা পানীয় জলের জন্য মানুষ রাস্তা রক্ষা করে। ওষুধ অনুমানে একটু খাইতে আছে, এটা তার ওষুধ তো কি জানেন, ওষুধ হচ্ছে বিষ। মানুষের সমস্ত ওষুধেই বিষ, কোনো ওষুধই ভালো জিনিস না। আমি ওষুধ খেলে মানুষ ভালো হয়? ভালো হয় না, সাময়িক ভালো হয়, মনের রোগ। মনের রোগ আরে আপনারা বিজ্ঞান জানেন না তো। ওষুধ এই যে টিকা দেয় স্যার, এই যে টিকা দেয়, টিকা হচ্ছে একটা এক ধরনের বিষ স্যার। এই যে দেখেন বাচ্চাটার গলার মধ্যে এবং বাচ্চাদের যদি এই জল খাওয়ায় তাহলে অবশ্যম্ভাবে আগামী কিছুদিনের মধ্যে ব্যাপকভাবে এখানে ডায়রিয়া বা কলেরা হতে পারে। এবং এটা রোধ করতে গেলে প্রশাসনিকভাবে রোধ করা যেতে পারে, কিন্তু প্রশাসনিকভাবে বেশি দিন রোধ করা যাবে না। সাধারণ মানুষের সচেতনতার উপর বিষয়টা নির্ভর করছে। এছাড়াও এলাকার যে স্বাস্থ্য ব্যবস্থা, হাসপাতালগুলির প্রতি মানুষের আস্থা বাড়ানোটাও এখানে বিশেষভাবে জরুরি। হাসপাতালগুলির প্রতি সাধারণ মানুষের আস্থা নেই, এটা আমরা এখানে কথাবার্তা বলে বিশেষভাবে বুঝতে পেরেছি। সবাই এটা বলছে যে হাসপাতালে চিকিৎসা পাওয়া যায় না। সাধারণ মানুষ যেটা বলছে যে আমরা তো ভেলোর চেন্নাই যেতে পারি না, বলে আমরা এই জল খেয়েই ভালো হবো। তো এই বিষয়টা বিশেষভাবে লক্ষণীয় যে এখানে যদি সত্যিকারের চিকিৎসা পরিকাঠামো যদি থাকতো তাহলে কিন্তু মানুষ এই ধরনের গিমিকের পেছনে যেত না, যেটা আসলে পরবর্তীকালে কিছুদিনের মধ্যে এটা ব্যাপক হারে এটা মানে বিশেষ মহামারী আকার ধারণ করতে পারে। অবশ্যই থাকবে জল, আমরা পরীক্ষা করাবো, আগরতলা ল্যাবরেটরিতেই পরীক্ষা করব। এই জলের যা অবস্থা তা পরীক্ষা করতে বিশেষ সাংঘাতিক কোনো গুণমানযুক্ত ল্যাবরেটরির দরকার লাগে না। একটা সাধারণ প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে গেলেও দেখা যাবে যে এই জলটা কতটা দূষিত হওয়ার নির্দিষ্ট কারণ এখানে আছে। ফলে এটা আমরা অবশ্যই আমরা পরীক্ষা করাবো এবং পরীক্ষা করার পর যে রিপোর্ট আসবে সেই রিপোর্ট নিয়ে এলাকাবাসীর কাছে যাব এবং আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনও করব। আজকের যা পরিস্থিতি আছে এখানে বর্তমানে এই মুহূর্তে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বিজ্ঞান কর্মীদের কাছে ঠিক অনুকূল নয়। যদিও এখানে অনেক মানুষ আছেন যারা বিজ্ঞান সচেতন এবং যারা বলছেন যে এটা আসলে সঠিক নয়। এই মন্ত্র বা এই স্বপ্নাদেশ পেয়ে যে কাজকর্মগুলো হচ্ছে সেগুলির পক্ষে তারা নন। একাংশ মানুষ আছেন কোনো ধরনের বাধার সম্মুখীন হতে হয়েছে? শুরুতে কোনো বাধার সম্মুখীন আমরা হইনি, কিন্তু লক্ষণীয়ভাবে আধ ঘন্টা বা 1 ঘন্টা পর থেকে বিভিন্নভাবে বাধা আসতে শুরু করেছে। আমরা সেক্ষেত্রে প্রশাসনিক সহায়তাও চেয়েছি, কিন্তু এই বাধা যেটা আসছে সেটা আমরা মনে করি যে এলাকার এই গ্রামবাসীদের বা এই সাধারণ মানুষের বাধা নয়, সেটা বাইরে থেকে তৈরি করা বাধা। এবং সাধারণ মানুষ আসলে সত্যের পক্ষে থাকে। কিছু মানুষকে কিছুদিনের জন্য ভুল বুঝিয়ে রাখা যায়, কিন্তু ব্যাপক মানুষকে সবসময়ের জন্য ভুল বুঝিয়ে রাখা যায় না। আমরা জানি সমাজ এগিয়ে যাচ্ছে এবং সমাজের মানুষও এগিয়ে যাচ্ছে, ফলে অন্ধত্ব যে আছে, অন্ধবিশ্বাস যেটা আছে, কুসংস্কার যেটা আছে, সেটা বেশি দিন মানুষের মধ্যে থাকে না। মানুষের মধ্যে জোর করে অন্ধবিশ্বাস কুসংস্কার টিকিয়ে রাখা হয়, এখানেও সেটা হচ্ছে। সাধারণ মানুষ যদি আমরা বোঝাতে পারি, লাগাতার যদি এখানে প্রোগ্রাম করতে পারি, এবং সেই সঙ্গে অবশ্যই যেটা আমরা বলতে চাই যে এলাকার চিকিৎসা ব্যবস্থার যদি সঠিক উন্নয়ন হয়, মানুষের অর্থনৈতিক অবস্থার যদি সঠিক উন্নয়ন হয়, মানুষ যদি সঠিক চিকিৎসা বিনামূল্যে যদি পায়, এখানকার মানুষ অনেকেই গরিব মানুষ, তাদের পয়সা দিয়ে বড় বড় হাসপাতালে চিকিৎসা করার সুযোগ নেই। সাধারণ চিকিৎসাগুলো অন্তত এখানে যদি পাওয়া যেত তাহলে এই অবস্থাটা তৈরি হতো না। এটা আমরা বারবার বলতে চাই যে চিকিৎসার জন্য লড়াই, চিকিৎসা ব্যবস্থা সঠিক পাওয়ার জন্য যে লড়াই, তাতে আমরা সাধারণ মানুষের সঙ্গে থাকতে চাই। আমরা এলাকাবাসীর কাছে আবেদন করছি যে আপনারা চিকিৎসার জন্য, সঠিক চিকিৎসার জন্য, সঠিক গুণমানযুক্ত চিকিৎসার জন্য যদি লড়াই করুন, সংগ্রাম করুন, আমরা আপনাদের সঙ্গে আছি, পাশে আছি, আমরা আপনাদের সঙ্গে থাকব, এগিয়ে যাব। কিন্তু অবশ্যই আজকের এই সর্বনাশটুকু করবেন না। বিশেষত বাচ্চাদের আমরা আবেদন করছি যে বাচ্চাদের এই জল কখনই খাওয়াবেন না, কারণ বাচ্চারা অবুঝ, তারা বুঝে না। বড়রা বুঝেও যদি খায়, বাচ্চারা তো বুঝে খায় না। জোর করে বাচ্চাদের এভাবে খাওয়ানো উচিত নয়, এবং বাচ্চারা অনেক বেশি সেন্সিটিভ, অনেক বেশি অনুভূতিপ্রবণ, ফলে তাদের সহজে রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। ফলে এই সর্বনাশটুকু আপনারা করবেন না। আমরা আপনাদের সঙ্গে আছি, গ্রামবাসীদের সঙ্গে আছি। আমরা আপনাদের যে কোনো লড়াই সংগ্রামে আমরা আপনাদের পাশে থাকব। সুকান্ত বর্মন ও টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। গোপন খবরের ভিত্তিতে বিশালগড়ে পাথারিয়াদার সীমান্ত থেকে 500 লিটার দেশি মদ উদ্ধার করে কমলাসাগর ফাঁড়ির পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন ওসি জীবেশ শ্যামরায়। পুলিশ কাউকে আটক করতে পারেনি।
দুর্গাপুজোর প্রাক মুহূর্ত থেকে বিশালগড় মহকুমার বিশালগড় থানা কমলাসাগর আউটপোস্ট মদবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। কখনো দেখা যায় এসডিপিও শর্মিষ্ঠা চক্রবর্তীর নেতৃত্বে, আবার কখনো দেখা যায় বিশালগড় ও কমলাসাগর থানার পুলিশদের নেতৃত্বে। কয়েকবার বেশ সাফল্য পাওয়া যায় বলে জানা যায়। এইদিকে এসডিপিও শর্মিষ্ঠা চক্রবর্তী তার অধীনে 2-3টি থানা বর্তমান সকল দারোগাবাবুদের নির্দেশ দিয়েছেন মদবিরোধী অভিযান অব্যাহত রাখতে। তাই পুলিশ বাবুরাও অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে অভিযান অব্যাহত রেখেছে। আজ দুপুর 1টা নাগাদ কমলাসাগর ফাঁড়ির ওসি জিবিএস শ্যাম রায় ও এএসআই অঞ্জন মজুমদারের নেতৃত্বে গোপন সূত্রের ভিত্তিতে পাথারিয়াদার সীমান্ত এলাকা থেকে প্রায় 500 লিটার দেশি মদ উদ্ধার করে। পুলিশকে দেখে একটি মারুতি ভ্যান যার নম্বর TR01A2087 গাড়িটিকে ফেলে চলে যায়। চালক ও আরেকজন ছিল বলে জানা যায়, কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অবশেষে পুলিশ গাড়িটি কমলাসাগর ফাঁড়িতে নিয়ে আসে। ওসি জিবে শ্যাম রায় জানান, আমাদের অভিযান পুজোর পূর্ব থেকেই প্রতিনিয়ত বেশ সাফল্য পেয়েছে। আজ এই দেশি মদগুলিকে কোর্টে সোপর্দ করা হবে বলে তিনি জানান। সকালে সোর্স এনগেজ করি, দুর্গাপূজার আগ থেকে আমি মদ বিরোধী অভিযান শুরু করছি। প্রচুর পরিমাণে মদ উদ্ধার করছি। ইংলিশ, লোকাল, কান্ট্রি মেড, এগুলি এসডিপি সাহেব ম্যাডাম মহাশয় আমাকে নির্দেশ দিয়েছিল যে আগরতলা একটা এই স্কাই কালারের গাড়ি দিয়ে মদ যাচ্ছে, সবসময় এই গাড়িটা ধরার জন্য। তো আমি সকালে আজকে গোপন সূত্রে খবর পাই যে পাথারাদার পিএস পাড়া দিয়ে এই গাড়িটা ঢুকছে। ঢোকার পরে আমি সঙ্গে সঙ্গে আমার এএসআই সঞ্জন মজুমদার, হাবিলদার প্রবীর সাহাকে পাকড়াও করার জন্য বলি, এবং আরেকদিকে পাথারাদার সেন্টি বিএসএফকে বলি যে এই গাড়িটা আটকানোর জন্য। তো মাঝখানে গাড়িটা আটকায় নিয়েছে আমার পুলিশ এবং বিএসএফ সাহায্য করছি। আজকে আমি ওইটাকে নিয়ে আসছি এখন কালকে আমি কোর্টে প্রেরণ করব। কি আছে এটার মধ্যে? এটার মধ্যে প্রচুর পরিমাণ বাংলা মদ, এবং ড্রাইভারকে বাগ করতে পারছি না, গাড়ি সহকারে মদগুলি নিয়ে আসছি। কালকে আমি কোর্টে। কোন জায়গায় আটক করছেন এগুলা? এটা পাথারাদার। কত লিটার হতে পারে এখানে? অ্যাপ্রক্স 500 লিটার মিনিমাম। কি করবেন এখন এগুলি আমি কোর্টে দেব। বিশালগড় থেকে শম্পা ভৌমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। শ্রীরামপুর মৎস্যজীবী সমবায় সমিতির নিজস্ব আয়ের থেকে গৌরাঙ্গ বাজারে 90 জন দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেন। উপস্থিত ছিলেন বিধায়ক সুদন দাস সহ অন্যান্যরা। ভালো উদ্যোগ। সমিতির নিজস্ব আয়ের থেকে 33,000 টাকা খরচ করে এলাকার 10 জন দুস্থ মানুষদের বস্ত্র দিল দক্ষিণ শ্রীরামপুর মৎস্যজীবী সমবায় সমিতি। আজ সন্ধ্যায় গৌরাঙ্গ বাজারের নৈন্দার চান পাড়ায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে মৎস্যজীবী রাজ্য নেতা বিধায়ক সুদন দাস বক্তব্যে তুলে ধরলেন কিভাবে বামফ্রন্ট সরকার জলজীবীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। কেন্দ্র নানাভাবে বঞ্চনা করলেও বামফ্রন্ট তার বিকল্প কর্মসূচি নিয়ে সমাজের সব অংশের মানুষের কল্যাণে নিরলস কাজ করছে বলে জানান। এইভাবে যেখানে মৎস্যজীবীরা আছে তাদেরকে সংগঠিত করে সমবায় সমিতি গঠন করা হয়। সমবায় সমিতির হাতে সরকারি আধা সরকারি জলাশয় তুলে দিয়ে মাছ চাষ করার মতো উপযোগী ব্যবস্থা গ্রহণ করবে। তাদের জাল, তারপরে মাছ চাষের অন্যান্য উপকরণ, কোথাও কোথাও নৌকা, তারপরে ম্যানেজার নিয়োগ করা সমবায় সমিতিতে, তাদের বেতনের ব্যবস্থা করা, শেয়ার ক্যাপিটালের ব্যবস্থা করা, মাছ চাষের জন্য এই অর্থনৈতিক সাহায্য, উপকরণ দিয়ে সাহায্য। সরকার আসার পরেই এই জলাশয়গুলি উদ্ধার করে সরকারি আধা সরকারি জলাশয় মৎস্যজীবী সমবায়ের হাতে তুলে দেয়, এবং সরকার একটা নির্দিষ্ট রেট ঘোষণা করে। 1 হেক্টর জলাশয়, ভালো জলাশয় হলে 6,000 টাকা, এখন এটা বেড়ে 6,000 হয়েছে, আগে আরো কম ছিল। তারপরে যেগুলি মধ্যম শ্রেণী সেগুলি আরো কম, আর যেগুলিতে বর্ষার জল ঢুকে বা বন্যা হয় এই সমস্ত এলাকাতে আরো কম দামে। রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দ্বিজেন্দ্র চন্দ্র মজুমদার বলেন, মাছ চাষে সমবায়গুলো বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারে পিছিয়ে আছে। পঞ্চায়েতগুলোর সঙ্গে আরও নিবিড় যোগাযোগের উপর গুরুত্ব দিয়ে কাজ করে মাছের উৎপাদন বাড়ানোর অনুরোধ করেন তিনি। বক্তব্য রেখেছেন জেলা পরিষদের সদস্য রত্না দাস, অনিল চন্দ্র দাস, অমৃত লাল দাস এবং সমবায়ের নেতা গোপাল দাস।
এই মৎস্যজীবী সমবায়টি এই বছর প্রায় 1 লাখ টাকার মাছ বিক্রি করেছে বলে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সড়ক দুর্ঘটনায় আহত সোনামুড়া আড়াইলার যুবক ইকবাল আহমেদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সে বর্তমানে আইএলএস হাসপাতালের আইসিইউর ভেন্টিলেশনে ভর্তি রয়েছে। গতকাল সড়ক দুর্ঘটনায় আহত সোনামুড়ার আড়ালিয়ার যুবক ইকবাল আহমেদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, এমনটাই জানালেন নিউরোসার্জন অংশুমান ভোরা। গতকাল প্রায় 3.5 ঘন্টা ধরে ইকবালের নিউরোসার্জারি করে ডক্টর অংশুমান ভোরা। বর্তমানে ইকবাল রাজধানীর আইএলএস হাসপাতালের আইসিইউর ভেন্টিলেশনে রয়েছে। ইকবাল আহমেদ পেশায় স্টাফ নার্স, সে সোনামুড়া হাসপাতালে কর্মরত। গতকাল সে আগরতলা সোনামুড়া আসার জন্য TR01D 2884 নম্বরের ম্যাক্সে রওনা হয়। গাড়িটি জুমের ডেফা এলাকায় আসার পর মুখোমুখি সংঘর্ষ হয় TR031873 নম্বরের একটি লরির সঙ্গে। ম্যাক্স গাড়িটির গতিবেগ বেশি ছিল বলেও জানায় প্রত্যক্ষদর্শীরা। এতে গাড়িতে থাকা 11 জন যাত্রী আহত হয়, যার মধ্যে ইকবালের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে আইএলএস হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 11 দফা দাবির ভিত্তিতে খ্যাত মজুর ইউনিয়ন, সারা ভারত কৃষক সভা ও গণমুক্তি পরিষদ ঊনকোটি জেলার জেলা শাসকের নিকট এক গণডেপুটেশন প্রদান করেন। 11 দফার দাবির ভিত্তিতে খ্যাত মজুর ইউনিয়ন, সারা ভারত কৃষক সভা ও গণমুক্তি পরিষদ ঊনকোটি জেলার জেলা শাসকের কাছে গণডেপুটেশন প্রদান করে গণডেপুটেশন 7 জনের প্রতিনিধি দল ঊনকোটি জেলার জেলা শাসক অভিষেক চন্দ্রের কাছে বেলা 3টায় দাবি সনদের স্মারকলিপি তুলে দেন। প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার বিভাগীয় সম্পাদক সঞ্জয় ভট্টাচার্য, খ্যাত মজুর ইউনিয়নের বিভাগীয় সম্পাদক কান্তিলাল দেব, গণমুক্তি পরিষদের বীরচন্দ্র দেববর্মা ও সাবিত্রী দেববর্মা, বিধায়িকা টুনু মালাকার প্রমুখ। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ভূমিহীন পরিবারকে ভূমির বন্দোবস্ত ও গৃহ দিতে হবে, এনরেগার শ্রমিকদের 200 দিনের কাজ এবং 200 টাকা মজুরি বৃদ্ধি করতে হবে, কৃষক, খ্যাত মজুর ইউনিয়ন ও জুমিয়াদের স্বার্থ রক্ষা করতে হবে, কৃষি ও কৃষকদের স্বার্থ রক্ষার জন্য রেগাকে কৃষিকাজে ব্যবহার করতে হবে। 1971 সালের পরে ও উপজাতি পরিবার যারা পাহাড়ে বসবাস করছেন তাদের মধ্যে জমির পাট্টা বিলির জন্য আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। ডেপুটেশন শেষে সংগঠনের নেতৃবৃন্দ জানান যে জেলা শাসক তাদের দাবিগুলি পূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করবেন। জেলা শাসকের নিকট ডেপুটেশনের কর্মসূচি নিয়েছি। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে ঊনকোটি জেলার জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়ার আগে আমরা একটা জমায়েত সংগঠিত করেছি। জমায়েত সংগঠিত করার পর এইমাত্র আমরা ডেপুটেশন দিয়ে এসেছি, আর জমায়েত এখনও চলছে। আমাদের 11 দফা যে দাবি, এটা ঊনকোটি জেলার মাননীয় জেলা শাসক সবগুলির যুক্তি উনি মেনে নিয়েছেন এবং উনি বলেছেন যে প্রত্যেকটা দাবি নিয়ে উনি কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকারের মাধ্যমে এগুলো পাঠাবেন। আমাদের এই 11 দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবি হচ্ছে যে যারা ভূমিহীন এবং গৃহহীন তাদেরকে ভূমি এবং গৃহের ব্যবস্থা আমরা সম্মিলিত। আমরা আশাবাদী আমাদের রাজ্যের বা যে সকল দাবিগুলি আছে, যেগুলি আমাদের রাজ্য সরকার বা আমাদের জেলা শাসকরা দাবিগুলি পূরণ করতে পারবেন, সেগুলো তো রাজ্য সরকার বা পূরণ করবেনই। পাশাপাশি যেগুলি আমাদের রাজ্য সরকারের এখতিয়ারের বাইরে সেগুলি উনি কেন্দ্রীয় সরকারের কাছে সে দাবি সরকার পাঠিয়ে দেবেন। আমাদের রাজ্য সরকারের তরফ মারফতে এই কথাগুলি উনি বলেছেন এবং উনি আমাদের দাবিগুলি যৌক্তিকতা স্বীকার করেন। ডিস্ট্রিক্টও আমাদেরকে আশ্বস্ত করছে, খুব ভালো ওনারাও এই দাবিগুলি নিয়ে কাজ করেন। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। মোনারচক নেপকো প্রকল্পে ভিত্তিপ্রস্তর ও ফলক উন্মোচন করা হয় 5 মেগাওয়াট সোলার লাইটের। উন্মোচন করেন প্রকল্পের টেকনিক্যাল ডাইরেক্টর উৎপল মুরাল। নির্দিষ্ট সময়ে মোনারচক বিদ্যুৎ প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন শুরু করতে পারেনি, যদিও কর্মকর্তাদের আশা চলতি বছর শেষের দিকে পুরোদমে মোনারচক প্রকল্পে শুরু হবে বাণিজ্যিক উৎপাদন। যদিও ওএনজিসির এখনও মোনারচকের পাইপলাইনের কাজ সম্পন্ন হয়নি, কচ্ছপ গতিতে তা চলছে। এরই মধ্যে গতকাল নেপকো প্রজেক্টে ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করা হলো 5 মেগাওয়াটের সোলার লাইটের। ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করেন নেপকোর টেকনিক্যাল ডাইরেক্টর উৎপল মুরাল। এছাড়া উপস্থিত ছিলেন মোনারচক নেপকো প্রজেক্টের HOB সমররঞ্জন বিশ্বাস সহ অন্যান্য কর্মকর্তারা। টেকনিক্যাল ডাইরেক্টর উৎপল মুরাল বলেন,
ought to take a step forward in doing what we should be doing. And to that extent, this plant has come up, and here I would like to thank the people who have been behind it, the HOP and the Contracts and Procurement Department, and the people who have prepared the specifications, have done the tendering and awarded the work to BHL, and I'm sure BHL is going to get this job done much earlier than the stipulated time of 12 months. Wind energy project in one of our existing Kopili hydraulic projects. We are even now tying up with a Gujarat-based company for a 100 megawatt solar plant in Gujarat. Now, you will certainly appreciate that these are big steps for NIPCO. And the whole idea of doing this is that NIPCO has to have a brand name by itself. Western region. But apart from all this, we need to have a brand name, and to that extent, we are taking these steps towards harnessing more renewable sources and also to go in for public activity like the RJZY programs. These are programs which are meant for the public more than simply generating power. মোনারচক থেকে তন্ডা লস্করের রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই শহরের বিপিসি পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো একটি গাভীর। বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে এই ঘটনা ঘটে বলে দাবি এলাকাবাসীর। খোয়াই শহরের বিপিসি পাড়ায় গতকাল সকাল আনুমানিক 8টা নাগাদ বিদ্যুতের খুঁটিতে ঝুলন্ত বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আসা মাত্র একটি গাভী প্রাণ হারায়। মালতী সূত্রদের নামে ওই এলাকার এক দরিদ্র মহিলার একমাত্র আয়ের উৎসটিকে শুধুমাত্র বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালিপনার মাসুল দিতে হলো। বিদ্যুৎ দপ্তরের উদাসীনতায় রাজ্যে বহু মানুষ, বহু পশু পাখিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারাতে হয়েছে। সারা বছরই বিদ্যুৎ দপ্তর থেকে সারাই মেরামতের নামে প্রচণ্ড দাবদাহের মধ্যেও ঘন্টার পর ঘন্টা পাওয়ার কাট করে রাখা হয়, যা সাধারণ মানুষ হাড়ে হাড়ে টের পায়। তার মধ্যে যখন কোনো হীনদরিদ্র মানুষের একমাত্র আয়ের উৎস এইভাবে বিদ্যুতের ছোবলে কেড়ে নেওয়া হয়, তখন এইভাবে কান্নায় ভেঙে পড়া ছাড়া কী বা আর করার থাকে। এই জায়গাটার নাম কি? বিবিসি পাড়া। গরুটা কিভাবে মারা গেছে? কারেন্টের লেগে মরছে। কোন সময়? সকাল 8টা। গরু ডই গেলে নির্ভর, আমার আর কিচ্ছু নাই।